গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বলে আওয়ামী লীগ তো আছেই, সাথে বিএনপিও যুক্ত হয়েছিল, বিএনপির একটি অংশ যুক্ত হয়েছিল, আসলে পুরো বিএনপি বলে তো লাভ নেই, কিছু অতি উৎসাহী অংশ যুক্ত হয়েছিল। তো আমি তো বলবো যে ডক্টর ইউনূস দেশে ফিরে বিএনপি থেকে যাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগে, তাদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সেটি বিএনপিকেও পরিশুদ্ধ হতে বা সহায়তা করবে, পাশাপাশি পরবর্তীতে অনেকেই এই জাতীয় কার্যক্রমে সাহস করবে না। রহমানের সাথে বৈঠক হয়েছে, এই বৈঠক কতটা ফলস্বরূপ হয়েছে? যারা আওয়ামী লীগ করে, যারা আফসোস লীগ করে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কিন্তু এই বৈঠকটাকে বিভিন্ন রকমের বিতর্কিত করার চেষ্টা করেছে যাতে করে বৈঠক না হয়। এখন যখন বৈঠকটা হয়েছে, এখন তারা বলতেছে যে এই বৈঠকটি তারেক রহমানকে টাকা দিয়ে ডক্টর ইউনূস করেছেন, এমন অভিযোগও উঠতেছে। তো এমন অভিযোগ কারা কারা করেছেন আপনাদেরকে জানাবো। এর আগে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠক নিয়ে নতুন কিছু তথ্য জানবো, যে আসলে তাদের এই বৈঠকটি কতটুকু ফলস্বরূপ হয়েছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। 1.5 ঘন্টার বৈঠক শেষে 9 লাইনে 133 শব্দের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে। সে বিবৃতিতে আছে বিএনপির প্রস্তাবের কথা, কিন্তু তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে আবারও যদি এবং কিন্তুর কথা। এর অর্থ হলো, যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়নি নির্বাচন আদৌ আগানো হবে কিনা, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটির উপর এখনো শর্ত প্রযোজ্য। তবে বিএনপি বলছে তারা এই বৈঠকে সন্তুষ্ট। কিন্তু এই বৈঠক থেকে কিছু প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন হলো, 1.5 ঘন্টার একান্ত বৈঠকে নির্বাচন কখন হবে সেটি শুধু আলোচনা হয়নি, তাহলে বাকি ইস্যুগুলো কি? শুধু একটি ব্যক্তিগত পুরস্কার নেওয়া আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে 5.5 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন? সবচেয়ে অবাক করা বিষয় হলো, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বিএনপি গলা ফাটালো, তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পর থেকে তার সফর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা ইস্যুতে। তার দপ্তর থেকে একে সরকারি সফর বলে দাবি করা হয়েছিল, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সাক্ষাতের নিমন্ত্রণে কোনো তোয়াক্কা না করায় প্রশ্নের মুখে পড়ে যায় তার এই সফর। ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে। সে আমন্ত্রণ অবশ্য গ্রহণ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যে চাথাম হাউজের অধিবেশনে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো বেশ কিছু সংবেদনশীল প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে, যেগুলো সরাসরি কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি ওই অধিবেশনে দেশের ভোটারদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন ডক্টর ইউনূস। সব মিলিয়ে স্থানীয় কয়েকজন মন্ত্রী এবং তার সমর্থক বলে পরিচিত কয়েকজন বাঙালি এমপিদের সাথে সাক্ষাৎ ছিল ডক্টর ইউনূসের এই সফরের সাফল্য গাথা। এর মধ্যে লন্ডনের স্থানীয় আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীরা। তবে অনেক বিতর্কের মধ্যে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড এবং রাজার সাথে ফটো সেশন 12 জুন পর্যন্ত ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সাফল্য ছিল। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, একটি ব্যক্তিগত পুরস্কার আর কিছু কল অ্যান্ড মিটিং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এত টাকা কেন খরচ করা হলো? সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ডক্টর ইউনূসের সফরে 39 জনের লটবহর ছিল। তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে 4 রাতের জন্য 37টি রুম রিজার্ভ করা হয়। তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দল 4 রাত অবস্থানের জন্য খরচ করা হয়েছে 2,10,325
ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বেশি খরচের রুমটি বরাদ্দ নেওয়া হয়েছিল, যার ভাড়া দিনে 6,045 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা। সেই হিসেবে ডক্টর ইউনূসের রুম ভাড়া পড়েছে 4 দিনে 40 লাখ টাকা। এই 3.5 কোটি টাকার বাইরে বিমান ভাড়া বাবদ খরচ করা হয়েছে আরো 2 কোটি টাকা। ঢাকা থেকে লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনূস ও তার টিম ব্যবহার করেছেন এক্সপেন্সিভ এমিরেটস এয়ারলাইন্সের বিজনেস ক্লাস। ঢাকা লন্ডন ঢাকার বিজনেস ক্লাসের টিকিটের খরচ জনপ্রতি কমপক্ষে 5 লাখ টাকা। সে হিসেবে 39 জনের জন্য 2 কোটি টাকা খরচ হয়েছে। এর বাইরে সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে পেয়েছে অন্যান্য অ্যালাউন্স। জনাব জুলকারনাইন প্রশ্ন রেখেছেন, দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলে তিনি ও তার দল অবস্থান করতে পারেন, কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। যেহেতু ব্রিটিশ সরকার প্রধানের সাথে কোনো বৈঠক হয়নি, ব্রিটিশ সরকারের কোনো পর্যায়ের সাথে কোনো সমঝোতা স্মারক পর্যন্ত স্বাক্ষর হয়নি, তাই বলা যায় ডক্টর ইউনূসের এই সফর কোনো দ্বিপাক্ষিক কিছু ছিল না। তবে দ্বিপাক্ষিক একটি বৈঠক ছিল, সেটি অনুষ্ঠিত হয়েছে 13 জুন লন্ডন সময় সকাল 9টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই তারেক রহমান ডক্টর ইউনূসের হোটেলে পৌঁছান। সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্ময়ের ব্যাপার ছিল, তারেক রহমান গাড়ি থেকে নামতেই তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মাত্র 3 সপ্তাহ আগে খলিলুর রহমান সহ 3 উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজনীতির মাঠ গরম করে ফেলেছিল বিএনপি নেতারা। বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফও করেন খলিলুর রহমান। পাশেই বসা ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগেও ঢাকায় দেখা গেছে বিএনপির সাথে বৈঠকে ডক্টর ইউনূসের সাথে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অথচ সেই বৈঠকের একটু আগেই বিএনপির পক্ষ থেকে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল। একই ধরনের ঘটনা পরপর 2 বার ঘটায় একটি প্রশ্ন উঠতেই পারে, সেটি হলো বিএনপির উপর কি এমন কোনো চাপ আছে যে চাপে যার পদত্যাগ চেয়েছে তার সাথেই বসে ব্রিফ করতে হলো। খলিলুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং মার্কিন ঘনিষ্ঠতার যে অভিযোগ বিএনপি করেছিল, সেটি এত তাড়াতাড়ি বিপরীত রূপ নিলই বা কিভাবে? ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকের শুরুতে হয় ফটো সেশন, এরপর 1-to-1 বৈঠক। সে বৈঠক চলে 1.5 ঘন্টা পর্যন্ত। এরপর দুই পক্ষ দেয় যৌথ বিবৃতি, 9 লাইনের 133 শব্দের একটি ছোট্ট বিবৃতি, যেখানে দুপক্ষের 3টি বার্তা পাওয়া যায়। প্রথমত, বিবৃতিতে বলা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়ত, বিএনপির প্রস্তাব, যেখানে বলা হয়েছে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। দর্শক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল, সেখান থেকে বিএনপি স্পষ্টত সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব মেনে নিলে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন হতে পারে। যৌথ বিবৃতির তৃতীয় পয়েন্টটি হলো বিএনপির প্রস্তাবের প্রেক্ষিতে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস বলেছেন, সকল প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। দর্শক, এখানে এখনো যদি এবং কিন্তু বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে। সংস্কার ও বিচার এবং সব প্রস্তুতি শেষ করার কথা বলা হয়েছে নির্বাচনের আগে। তবে বিএনপি একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাব করা হয়েছে। ব্রিফিং এ এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ যেসব দাবি তোলা হয়েছে সেগুলো সম্পর্কে সাংবাদিকরা জানতে চান, তবে এসব বিষয় নিয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। খলিলুর রহমান আশা প্রকাশ করেন
নির্বাচন কমিশন শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি দাবি করেন সরকার সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চায়। এদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সরকার যে বিএনপির পক্ষে কাজ করছে সেটি এই বৈঠকে ফুটে উঠেছে। দর্শক, ব্যয়বহুল একটি সরকারি সফরে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার থেকে কিছু পাওয়া না গেলেও নির্বাচন নিয়ে যে বিরোধ ছিল সেটির নতুন ডাইমেনশন পাওয়া গেছে। তথ্য প্রযুক্তির এই যুগে এর জন্য রাষ্ট্রের 5.5 কোটি টাকা খরচ করার কোনো দরকার ছিল কিনা সে প্রশ্ন না তুলেও বলা যায়, তারেক রহমানের সাথে বৈঠক করতে ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন। তবে 1.5 ঘন্টার ওই বৈঠকে এপ্রিল না ফেব্রুয়ারিতে নির্বাচন, শুধু তা নিয়ে যে আলোচনা হয়নি সেটা বলাই বাহুল্য। ডক্টর ইউনূসের সরকারের গত 10 মাসের প্রশাসনিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সফলতা নেই বললেই চলে, যার কারণে তার ও তার সরকারের দরকার এখন এক্সিট প্ল্যান। যে কারণে এই বৈঠকে আরো কি কি নিয়ে আলোচনা হয়েছে সেগুলোতে সমঝোতা ও মতপার্থক্যের বিষয়গুলো আপাতত জানা গেল না। সরকার সামনের দিনগুলোতে কি করছে আর তাতে বোঝা যাবে বিএনপির প্রতিক্রিয়া। তবে এই বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা দেয় সেটি হলো জুলাই আন্দোলনের পর যা যা ঘটেছে তার ইন্ডেমনিটির বিনিময়ে ডক্টর ইউনূস ও তার টিম এখন ক্ষমতা হস্তান্তরের দিকে আগাচ্ছে। কারণ গত 10 মাস দেশকে অনেক মাশুল দিতে হয়েছে। এনসিপির পক্ষ থেকে বৈঠকের পর যে প্রতিক্রিয়া জানানো হয়েছে সেটি যদি সত্যি হয় তাহলে মাশুল হয়তো আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি আপনারা সবাই ইতিমধ্যেই জানেন এবং বৈঠকের যে আউটকাম সে বিষয়গুলো সম্পর্কে আপনারা মোটামুটি ভাবেই জানেন। গতকাল আমি একটা অনুষ্ঠান করেছিলাম। তার আগে একটু বলি যে এই বৈঠকটিকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটিকে আসলে এই সময়ের সবচেয়ে মেজর পলিটিক্যাল ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। কারণ গত 10 মাসে আমাদের কাছে মনে হচ্ছিল যে ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের একটি দূরত্ব তৈরি হচ্ছিল। কেউ কেউ এই দূরত্বটি তৈরি করার জন্য চেষ্টাও করছিলেন। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্র ভারত, যেখানে হাসিনা আশ্রিত, সেখান থেকে নানা কলকাঠি নাড়ছিল হাসিনা গং, এবং বিএনপির ভেতরেও হাসিনা অনুসারী বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য পোষণকারী বা কোনো বিপদে পড়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যাদের আনুগত্য, তারা চেষ্টা করছিলেন একটি দূরত্ব তৈরি করার। সেই দূরত্বের জায়গাটায় একটি মানে আমি গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, যে বাড়া ভাতে ছাই পড়ার মতো অবস্থা। তবে বাস্তবতা হচ্ছে এখনো অনেকে এই ছাই ধুয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন। সেই জায়গাটায় আমাদের এখন প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক প্রজ্ঞা এবং সতর্কতা। কারণ যাদের বাড়া ভাতে ছাই পড়েছে, যারা ভাবছিলেন যে এই বিরোধ জিইয়ে রেখে একটি সুবিধা হাসিল করবেন, সেই জায়গাটায় আমি মনে করি যে তারা অনেকেরই মন ভেঙে গেছে, অনেকে বিষণ্ণ হয়ে পড়েছেন, অনেকে হয়তো নতুন নতুন কোনো ফন্দি ফিকির খুঁজতে পারেন। তো সেই জায়গাটায় আমি যদি গতকাল আজকের যে পত্রিকা, সেই পত্রিকার একটা সংবাদ যদি আপনাদেরকে দেখাই, যে বৈঠকের পর ডক্টর ইউনূস ও তারেক রহমানের যৌথ বিবৃতি। এই বিবৃতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি আমি গতকালও বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসার একটি আভাস আমি পেয়েছিলাম, এবং সেটি দেখা যাচ্ছে যে মধ্য ফেব্রুয়ারি নাগাদ হয়তো নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। যৌথ বিবৃতি থেকে আমি যদি একটু পড়ি, যে প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেছেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এটি গুরুত্বপূর্ণ যে বিচার এবং সংস্কারের জায়গাটিকেই দুই নেতা তাদের যে আলোচনা সেখানে গুরুত্ব সহকারে এনেছেন, এবং প্রধান উপদেষ্টা
আহ, এই এই কথাটি স্পষ্টভাবে তিনি বলেছেন। এবং অ্যাকর্ডিং টু নিউজ পেপার নিউজ, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আহ, প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। অর্থাৎ বিচার এবং সংস্কারের বিষয়ে কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটি ঐকমত্য হয়েছে। তো এখন ডক্টর ইউনূস দেশে ফিরে যদি ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ আম, আহ, রমজান যদি মার্চ মাসে শুরু হয়, তো ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে যদি আমরা নির্বাচনটা শেষ করতে চাই, তাহলে ডক্টর ইউনূসের এখন প্রয়োজন হচ্ছে আহ, দেশে ফিরে প্রথমে তার উপদেষ্টা পরিষদকে সক্রিয় করা, অকর্মণ্যদের বাদ দেয়া, বিতর্কিতদের বাদ দেয়া, যারা ইতিমধ্যে কথার ফুলঝুরি ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই, সেই জায়গাটা ঠিক করা। বিশেষ করে জুলাইয়ের যে ঘটনা, জুলাইয়ের যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান, এখানকার আহ, হত্যাকারী যারা, তাদের বিচারের যে বিষয়টা, সে বিষয়টা আপনি যদি দেখেন, গত 10 মাসে হাসিনার বিচার শুরু হওয়া ছাড়া আর উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূস দেশে ফিরেই প্রথম ওনার দায়িত্ব হবে, উচিত হবে যে উপদেষ্টা পরিষদ রিসাফল করে স্ট্রং লোকদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা। একটি, অর্থাৎ এটাকে কি বলে, মানে একটা ক্র্যাশ একটা ড্রাইভে যাওয়া আর কি, যে এই বিচারের কাজ শুরু করা, সংস্কারের বিষয়গুলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করা। আলী রিয়াজ সাহেবরা যেভাবে ঝিমে তালে ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছেন, এগুলাতে খুব বেশি সংস্কারের কার্যকর কিছু হবে বলে মনে হয় না। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য হাসিনা আমলের 18, 14, 18 এবং 24 এই 3টি নির্বাচনের সঙ্গে যুক্ত যারা ছিলেন, সেই সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেই জায়গাগুলোকে ক্লিন করা। অর্থাৎ দেখেন, আবেগে বা অতি উৎসাহী হয়ে তো কথা বলে লাভ নাই। তিনটি ভুয়া নির্বাচনের, অবৈধ নির্বাচনের, নির্বাচনের কারচুপির সকল কায়দা কানুন একটি গ্রুপের কাছে কিন্তু নখদর্পণে। তো সেই জায়গাটায়, এবং এই বিগত 3টি নির্বাচনে আপনি যদি বলেন যে বিএনপি বা সমমনা দলগুলো নির্বাচন কেন্দ্রের আশেপাশেও যেতে পারে না, এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল। তো সেই জায়গাটায় আপনি যদি এই দুর্বৃত্তদের যদি না সরান বা না সরিয়ে যদি আপনারা নির্বাচনের যান, তাহলে ফলাফল যে কি ধরনের গুবলেট হবে এটা বলাই বাহুল্য। তো আমার মনে হয় যে এই জায়গাটায় প্রথম উপদেষ্টা পরিষদ, দ্বিতীয়ত এই একটা একটা কি বলবো, একটা ক্র্যাশ ডিসিশন নিয়ে এই সব রিসাফল করা, চেঞ্জ করা, কিছু লোককে বরখাস্ত করা, কিছু লোককে অবসরে পাঠানো, কিছু লোককে অন্য জায়গায় ওএসডি করে রাখা, না হলে কিন্তু পরিবেশের কোনো উন্নতি হবে না, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। কারণ দেশি বিদেশি যে ষড়যন্ত্রকারী চক্র, সেই চক্র কিন্তু এখন নতুন কৌশলে যাবে, নতুন ফন্দি আঁটবে নির্বাচনটাকে ভুন্ডুল করার জন্য। বাংলাদেশের অগ্রগতিকে ব্যাহত করতে তারা অন্য যে কোনো ধরনের মোচড় দিতে পারে। তো সেই জায়গাটায় সকল লেভেলের কিন্তু সতর্কতা অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি আমি আরেকটি সংবাদ আমি দেখাতে চাই, যেটি বলছিলেন আহ, উম, হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জুলাই আন্দোলনে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানালেন হাসনাত, এবং তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকার সহ সকলের সাথে, সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য। তিনি পাশাপাশি তিনি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্ব শর্ত বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি আরো বলেছেন, একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো হাসনাত স্বাগত জানিয়েছেন, তার কথায় ইতিবাচক বিষয় আছে, কিন্তু এনসিপির কিছু কিছু নেতা আবার কিছু বাজে মন্তব্য করছেন, কিছু পেঁচানো মন্তব্য করছেন। আসলে বাংলাদেশের এই জুলাই পরবর্তী বা হাসিনা পালিয়ে যাওয়ার পরের যে রাজনীতি, সেই রাজনীতি আমি মনে করি যে পারস্পরিক কামড়াকামড়ি, এর দোষ ধরা, ওর পেছনে লাগা, এটার থেকে আমরা কিভাবে আমাদের রাষ্ট্রকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারি, যেন নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে যেন আমাদের ছাত্র জনতাকে রাজপথে নামতে না হয়, সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য এই জায়গাটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। আর নতুন যে দল এনসিপি, হাসনাত আব্দুল্লাহদের যে অবদান, আমরা এটা কখনো আমরা অস্বীকার করতে পারবো না, বা তাদেরকে আমরা কখনো অশ্রদ্ধা করতে পারবো না। এই জুলাই বিপ্লবের সময় ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, যারা সম্মুখ ভাগে ছিলেন, তাদের যে নেতৃত্ব, তারা চিরকাল আমাদের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গাটায় থাকবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 10 মাসে তাদের কারো কারো বিভিন্ন ভূমিকা তাদেরকেই বিতর্কিত করেছে। তারা কিন্তু সে প্রথাগত রাজনৈতিক দলের মতো আচরণ শুরু করেছেন। তাদের মধ্যেও দুর্নীতিবাজদেরকে আমরা দেখেছি। তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। আমার মনে হয় যে এই অভিযোগগুলোর ব্যাপারে তাদেরকে আরো সতর্ক হতে হবে এবং অভিযুক্তদের যথাযথ বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বলেন, বিচারের বিষয়গুলো বলেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গত 10 মাসে কিছু বক্তৃতা বিবৃতি হয়েছে, কিন্তু তাদের যেই জোরালো ভূমিকা থাকার কথা ছিল, সেই জোরালো ভূমিকাও কিন্তু আমরা দেখি নাই। সেই দায়ও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা পরবর্তী সময়ে এনসিপি বা নতুন যেই উম আরো ২-১টি সংগঠনের মাধ্যমে তারা সংগঠিত হয়েছেন, তাদের মধ্যে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখি নাই। আমরা মনে করি যে তারেক রহমান সাহেবও কিন্তু ঐক্যমত্যে পৌঁছেছেন যে সংস্কার এবং বিচারের বিষয়টিতে ডক্টর ইউনূস যদি এটি করতে চান, তাহলে তাকে আ দেশে ফিরেই কিছু কার্যকর এবং তড়িৎ পদক্ষেপ নিতে হবে। কোনো ভালোবাসা দেখায় কোনো লাভ হবে না। আ অমুকরে নিছি কেমনে বাদ দেই, অমুক ছিল কেমনে বাদ দেই, এইসব করে আসলে রাষ্ট্র চলে না। এনজিও হয়তো চলতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়। বেগম খালেদা জিয়া মানে আবারও তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছেন। মূলত তার যে নির্দেশনা, ঈদুল আজহার রাতে দলের স্থায়ী কমিটির নেতারা দেখা করতে গেলে তিনি তাদেরকে স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়াতে। তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূসের পেছনে না লাগতে, সহজ বাংলা কথা। এবং স্থায়ী কমিটির উপস্থিত সেখানে ২-১ জন আমাকে বলেছেন যে কারো, কারো মুখ নাকি কালো হয়ে গিয়েছিল বেগম জিয়ার এই বক্তব্য শুনে। কারণ তারা কিন্তু, আপনারা যদি দেখেন ডক্টর ইউনূসকে যেভাবে তারা গ্রিল করছিলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা যেভাবে লেগেছিলেন, পাশাপাশি আমাদের আরেকটি কচুক্ষেতি বাহিনী যেভাবে লেগেছিল, আমার মনে হয় যে সেই ধারাটায় বিশাল একটি সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং আমি তো বলব আ যে প্রতিটি সংকটে, প্রতিটি দুর্যোগে বেগম খালেদা জিয়ার যেই বিচক্ষণতা, যে বিচক্ষণ সিদ্ধান্ত, যে কার্যকর আপসহীন অবস্থান, সেটি কিন্তু বাংলাদেশকে অনেক দুর্যোগ থেকে রক্ষা করেছে। আওয়ামী লীগের নেত্রী পলাতক হাসিনা সেটি না বুঝতে পারলেও দেশের মানুষ কিন্তু বোঝে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একজন মানুষ। এবং আমাদের সৌভাগ্য যে তিনি বেঁচে আছেন। তিনি এখনো আ সুষ্ঠুভাবে চিন্তা করতে পারছেন। তিনি তার দূরদৃষ্টিতে দেখতে পারছেন। কারণ আপনারা যদি দেখেন যে গত কয়েকদিনে আমরা যখন ডক্টর ইউনূসকে ব্যাপারে পজিটিভলি কথা বলছিলাম, বিএনপি কিভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে নানা রকম কথাবার্তা বলে। আওয়ামী লীগ তো আছেই, সাথে বিএনপিও যুক্ত হয়েছিল। বিএনপির একটি অংশ যুক্ত হয়েছিল। আসলে পুরো বিএনপি বলে তো লাভ নাই। কিছু অতি উৎসাহী অংশ যুক্ত হয়েছিল। তো আমি তো বলব যে ডক্টর ইউনূস দেশে ফিরে বিএনপি থেকে যাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগে, তাদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সেটি বিএনপিকেও পরিশুদ্ধ হতে বা সহায়তা করবে। পাশাপাশি পরবর্তীতে অনেকেই এই জাতীয় কার্যক্রমে সাহস করবে না। তো দর্শক, এ পর্যন্তই। আবারও বলি, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক, এটি ঐতিহাসিক বৈঠক। এটি অনেকের বাড়া ভাতে ছাই দিয়েছে। এই ছাই আবার ধুয়ে
অনেকেই ভাত খাওয়ার চেষ্টা করতে পারে। সেই জায়গাটায় আমাদের প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা এবং রাজনৈতিক প্রজ্ঞা। কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত বাংলাদেশকে আবারও বিপদের মুখে ঠেলে দেবে, বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। পাশাপাশি আমরা বিএনপি শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করব, যারা বাংলাদেশের থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি বেশি দায়বদ্ধ, তাদের ব্যাপারে আপনারা কার্যকর সিদ্ধান্ত নিন। এই জাতীয় মানুষ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দেশ এবং জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর। পাশাপাশি কেউ যদি কোনো নেতা বা কোনো সরকারি কর্মকর্তা বা কোনো সেনা কর্মকর্তা কেউ যদি, আমি এর আগেও আমার একটি অনুষ্ঠানে প্রায় এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মধ্যে একটি অনুষ্ঠানে কিছু আভাস আমরা বলেছিলাম যে কেউ যদি কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা, দেশের বা বিদেশের কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা হানি ট্র্যাপের শিকার হয়ে থাকেন, কেউ যদি মনে করেন যে তিনি তাদের বশ্যতা স্বীকার না করলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে, তাদেরকে আমরা বলবো দয়া করে দেশের স্বার্থে এই জাতীয় ভীতি থেকে বের হয়ে আসুন। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে কথা বলুন। কেউ যদি কোনো বিপদের মধ্যে থেকে থাকেন, সেই জায়গাটাও আপনারা দৃঢ়ভাবে মোকাবেলা করুন। কারণ সবার আগে দেশ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। ফলস্বরূপ কতটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সাথে প্রকাশ্যে এসেছে। বিএনপি যা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটাই দিয়েছেন বা সেটাই করেছেন। তার মানে এখানে দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্ন আর নেই। অর্থাৎ বিএনপি এবং সরকারের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও কিছু মানুষ এটাকে ঘোলাটে করার জন্য সব ধরনের ষড়যন্ত্র কিন্তু করে যাচ্ছে। আপনারা আলোচনা শুনেছেন। প্রিয় দর্শক, আপনারা কি আসলে এরকম মনে করেন কিনা যে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেকের যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকটা টাকার বিনিময়ে হয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করবেন।